I guess সবাই দেখতে পাচ্ছে আমরা লাইভ। ওকে, হাই মাদুদ ইস্তার সবাইকে। ওয়েলকাম টু আওয়ার নিউ শো 92 minutes 48 minutes, sorry 92 minutes 48 seconds. We all know about the time, আসলে আমাদের একটা ফিলিং এর মতো। তো আমরা যখন লাইভের একটা নেম চুজ করার কথা হচ্ছিল আমাদের কাছে এটাই চলে এসেছিল। আচ্ছা যাই হোক, আজকের লাইভটা হচ্ছে বেসিক্যালি কালকে পরশুদিন সিফাত ভাই শাকিল ভাইয়ের সাথে কথা হচ্ছিল যে আমরা সবাই খুব এক্সাইটেড যে আমাদের আবার ফাইনালি খেলা স্টার্ট হচ্ছে, তো একটু আড্ডা দেওয়া দরকার। এছাড়া আজকে হচ্ছে সিফাত ভাইয়ের বার্থডে। তো ওভারঅল সবকিছু মিলে মনে হলো যে লাইভে এসে সবার সাথে কথাবার্তা বলতে পারলে ভালোই লাগবে। আর যেহেতু আমরা এরকম আসলে সিজনের মাঝখান দিয়ে 3 মাস ফুটবল কিছুই দেখা হয় নাই, আবার অনেকদিন পর স্টার্ট হচ্ছে, তো ওভারঅল মনে হলো সবার সাথে কথা বলা দরকার। তো আপনাদের যদি কোনো কমেন্ট থাকে, কোশ্চেন থাকে, কিংবা আপনাদের কিছু শেয়ার করা থাকে, ডেফিনেটলি আপনারা কমেন্ট বক্সে লিখবেন, আমরা সেগুলো অ্যাড্রেস করে কথা বলার চেষ্টা করবো। এছাড়া এর বাইরে এতদিন পরে ফুটবল ব্যাক করেছে, এগুলো নিয়ে আমাদের কথা হবে। তো ফার্স্টলি সিফাত ভাই, হ্যাপি বার্থডে। কেমন গেল বার্থডে? এই লকডাউনের সিচুয়েশনে আসলে বার্থডে সেভাবে ইয়া করা হয় না, তো মানুষজনের সাথে দেখা হচ্ছে না সারাদিন বাসার মধ্যে। যাই হোক, ভালো হয়েছে আড্ডা দেওয়া হলো সে সময় এসে। আচ্ছা, আমাদের সাথে উপস্থিত আছে আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট তানভীর রহমান ভাই। রহমান ভাই আসতে চায় না, আমরা খুব দূরে বেঁধে জোর করে নিয়ে আসছি রহমান ভাইকে। আমাদের সেক্রেটারি সিফাত ভাই আছে, আর আমাদের ওয়ান অফ দ্য বোর্ড মেম্বার শাকিল ভাইও আছে আমাদের সাথে। আমাদের নির্জয় ভাইয়ের কানেক্টেড হওয়ার কথা ছিল, বাট উনি আসলে কিছু টেকনিক্যাল ফিচার্স এর জন্য কানেক্টেড হতে পারছেন না। আই হোপ নেক্সট কোন এপিসোডে উনি আসবেন, তবে নেক্সট কোন এপিসোড হবে নাকি সেটাও ডিপেন্ড করে। আপনারা জানাবেন যে কেমন লাগছে আমাদেরকে লাইভে দেখে, এবং আপনারা এরকম প্রোগ্রাম আরো দেখতে চান নাকি। যাই হোক, আমরা একটু আলোচনায় ঢুকে যাই। তো ফার্স্ট, মানে কেমন এক্সাইটেড ফিল হচ্ছে এতদিন পরে খেলা, একটু যদি রোমান ভাই বলেন যে প্রায় 3 মাস পরে রিওতে খেলা দেখতে পাচ্ছি। আমি আসলে আমি নার্ভাস, মানে সিজনটা নিয়ে নার্ভাস, কারণ এখন প্রত্যেকটা উইকে 2টা করে ম্যাচ, সম্ভবত 35 কি 36 দিনে 11টা ম্যাচ কমপ্লিট করতে হবে। সো এটা জাস্ট শেষ করার জন্য কোনোভাবেই শুরু করা আর কি, আবার অল্প সময়ের মধ্যে। তো দেখা যাক সামনে কি হয়। কিন্তু মানে লাইক সিজন যদি শেষ না হতো, হ্যাঁ, তাহলে তো বার্সেলোনা চ্যাম্পিয়ন হয়ে যেত, যদি তারা লিগে ফার্স্টে ছিল আগে থেকে। তো এটা মানে মেবি এটা আমাদের জন্য একটু ভালো হতেও পারে। এটা অন্য ইস্যু, মানে খেলাধুলায় কেউ চ্যাম্পিয়ন হবে, কেউ রানার্স আপ হবে, ওইটা ঠিক আছে, কিন্তু সেফটিটা যেহেতু মেইন কনসার্ন ছিল, সো বন্ধ রাখাটা ঠিক ছিল। হ্যাঁ, কিন্তু এখন আবার এত অল্প সময়ের মধ্যে সময়টা সম্ভবত আর একটু বাড়িয়ে দিলেও পারতো, কারণ এখন স্কোয়াড ডেপথের উপর ডিপেন্ড করবে, কারণ প্রত্যেক সপ্তাহে 2টা করে ম্যাচ, মানে কোনো টিমই কোনো প্লেয়ারই মানে এতগুলো সপ্তাহ কন্টিনিউ করতে পারবে না। সো এখন কি হয় দেখা যাক, ফিটনেসের অনেক বড় একটা ইস্যু থাকবে আর কি। আচ্ছা, তো একটু নিউ ফুটবল যেটা শুরু হয়েছে, যে আসলে সবকিছু মিলে যে আমরা কি দেখতে পাচ্ছি, বুন্দেসলিগা তো লাস্ট মান্থ থেকে স্টার্ট হলো, যে 5টা করে সাবস্টিটিউশন রাখা হয়েছে, স্টেডিয়ামে কোনো নাই, ফ্যান্স নাই, এবং আমাদের জন্য সবচেয়ে বড় চেঞ্জ হচ্ছে আমাদের হোম গ্রাউন্ডই এখন নাই। আমরা হচ্ছে নতুন একটা হোম গ্রাউন্ডে খেলতে যাবো, সান্তিয়াগো বার্নাব্যুতে খেলা হবে না। তো এই চেঞ্জ গুলো কিভাবে আমরা কোঅপারেট করবো, কিংবা কেমন লাগবে, একটু শাকিল ভাই যদি শেয়ার করেন আমাদের সাথে। ফুটবলের আমরা যখনই লাস্ট টাইম প্রথম ম্যাচ শুরু হচ্ছে মনে হয় ইয়ার সাথে বুরুশিয়ার ম্যাচটা দেখার মতো আমার মনে হয়েছে যে বুরুশিয়ার ম্যাচ হচ্ছে, অথচ হাকিমি হচ্ছে মাদ্রিদের প্লেয়ার, তারপরে হালান্ড আসতে পারে, ওই এক্সাইটমেন্টে মানে খেলা মানে দেখা হয় না, ওই জার্মান লিগে খেলা দেখা হয় না, বাট পুরো খেলাটা দেখে ফেলছি। তো ফুটবল শুরু হওয়াটা একটা ডিফারেন্ট একটা ফিলিং আর কি আমাদের সবার জন্যই। আমি যতদূর জানি যে হয়তো প্রফেশনালি আমরা কেউ ফুটবলে অতটুকু খেলা হয়নি, বাট আমরা যতটুকুই ফ্যান হিসেবে যতটুকু আছি, এটা কাজের বাইরে বা ব্যস্ততার বাইরে আমাদের একটা কি বলবো যে শান্তির জায়গা। সো ওই একদম সপ্তাহ শেষে এসে একটা ম্যাচ ডে পাওয়াটা, এটা একটা বিশাল একটা ব্যাপার। তো তারপর আমরা পাচ্ছি প্রায় 3 মাস পরে, which is মানে সামথিং ডিফারেন্ট। তো দেন এগেইন
ম্যাচ শেষ হওয়া লাগতো, বার্সাকে তো জিতে দেখতে কখনোই ভালো লাগে না। সো সো 11টা ম্যাচ 30 দিনে খেলতেছি ইনশাল্লাহ। মানে আর আই এম শিওর যে আমাদের নতুন স্টেডিয়ামও আমাদের জন্য একটা মানে লাকি স্টেডিয়াম হবে, আই হ্যাভ নো ডাউট অ্যাবাউট ইট। তো দেখা যাক, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ জিতবো আশা করতেছি। আচ্ছা ইনশাল্লাহ। আচ্ছা একটা জিনিস আমাদের মানে সাপে বড়ার মতো হয়েছে, সেটা হচ্ছে মেবি হ্যাজার্ড আর অ্যাসেনসিওকে আমরা সিজনে পেতাম যদি নরমালি সিজনটা শেষ হতো। তো দেখা গেছে যে আমাদের এই দুইজন প্লেয়ার মানে সামহাও আমাদের ইনক্লুডেড হয়ে গেছে স্কোয়াডে। তো এইটা আসলে কতটুকু স্ট্রেংথ হবে আমাদের জন্য, কিংবা আমাদের জন্য কতটুকু বুস্ট করবে ফর রেস্ট অফ দ্য সিজন? মানে সিফাত ভাই কি মনে হচ্ছে ব্যাপার? হ্যাজার্ড যদি ফিট থাকে এবং পারফর্ম করতে পারে তাহলে অবশ্যই প্লাস পয়েন্ট। সিজনে এই আগের সিজনে যে অবস্থা ছিল, মানে সিজনের শুরুর দিকে হ্যাজার্ড কিন্তু শুরুতে এসে অ্যাডজাস্ট করতে পারেনি অতটা, এবং তার ফুল পটেনশিয়াল ওয়াইজ খেলতে পারেনি। আশা করি যে হ্যাজার্ড তার ফর্মে ফিরবে। আর এসেনসিও তো অবভিয়াসলি আমরা যদি গত কয়েক সিজনের পারফরমেন্স দেখি, এসেনসিও অলওয়েজ এ প্লাস প্লাস পয়েন্ট ফর আওয়ার টিম। এক্স্যাক্টলি, কাউন্টার গুলো করে, হ্যাঁ কাউন্টার গুলো প্লাস এসেনসিও মনে হয় একটা খুব ভালো দিক হচ্ছে এসেনসিও খুব মানে বিগ ম্যাচ গুলোতে খুব ভালো খেলে। আমরা মানে একসময় আমরা বলা স্টার্ট হ্যাঁ করছিলাম যে অফিসিয়াল বিগ ম্যাচ প্লেয়ার সব বড় বড় ম্যাচে গোল দিচ্ছে, অ্যাসিস্ট করতেছে। তো যেহেতু সামনে বেশ বড় সড়ো খেলা আছে, তো এসেনসিওর ইনক্লুশনটা হয়তো আমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট হতে পারে। আচ্ছা একটা রড্রিগো গোস কি আজকে স্কোয়াডে আছে? স্কোয়াড কি মানে অ্যানাউন্স হয়ে গেছে অফিসিয়ালি? হ্যাঁ হ্যাঁ, স্কোয়াড অ্যানাউন্স হয়ে গেছে। স্কোয়াড অ্যানাউন্স হয়ে গেছে। সো স্কোয়াড হচ্ছে গোলকি কোর্টাস, মার্সেলো লেফট ব্যাক, কারভাল রাইট ব্যাক, রামোস এন্ড ভারানে সেন্টার ব্যাক, ক্রুজ, মডরিচ, ক্যাসিমিরো মিডফিল্ড, বেনজেমা, রড্রিগো এন্ড হ্যাজার্ড আচ্ছা ফর রড্রিগো। টাইম। আচ্ছা ঠিক আছে। তো এইখানে একটা কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, মুন্না ভাই বলেছে যে ভাইয়া এখনো অনেকেই কেন রড্রিগো গোসকে রাইট উইং এ ভরসা করতে পারে না। সে তো তার সামর্থ্যের প্রমাণ দিয়েই চলেছে যখন সে সুযোগ পেয়েছে। মানে হোয়াট ডু ইউ থিঙ্ক যে লাইক গিভেন দ্যাট আমাদের রাইট সাইডে অলরেডি বেইল আছে, কিংবা অ্যাসেনসিও আবার নতুন করে ইমপ্রুভ হয়েছে, ভাস্কেজও খেলতে পারে, মানে যদিও তার পারফরমেন্স নিয়ে আমরা খুব একটা হ্যাপি না, বাট হি ইউজ টু বি আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার টিম। তো এখন আসলে রড্রিগোর উপর আমরা কতটা ভরসা করতে পারি? আই থিঙ্ক রড্রিগো যে কয়টা ম্যাচই খেলেছে মানে ও সুযোগ মতোই ব্যবহার করতে পেরেছে, বাট মেইন ফ্যাক্ট হচ্ছে মাদ্রিদে এখন আমি মনে করি যে অনেক অনেক বেশ ইনএক্সপিরিয়েন্স। ওর বেশ কিছু জায়গায় ডিসিশন মেকিং এ এখনো বেশ কিছু সমস্যা হয়। যেসব জায়গায় ডিসিশন মেকিং এর সমস্যা হয় ওইসব জায়গায় আবার মাদ্রিদের স্কোয়াডে থেকে এরকম ভুল করাটা মানে খুবই ডিফিকাল্ট আমাদের জন্য বিয়ার করাটা। সো আই থিঙ্ক ওই পার্সপেক্টিভ থেকেই রড্রিগো এখনো একটু সেকেন্ড অর্ডারে থাকবে। আজকে আই থিঙ্ক এবার একটু অ্যাটাকিং খেলতে চায় বা ওরা একটু হাই প্রেস করে, সো এই জন্য হচ্ছে ওর রড্রিগোর পেস এবং ওর স্কিলটাকে আজকে ইউজ করতে চাইছে, এই জন্যই ওকে আজকে স্কোয়াডে রেখে দিছে অ্যাসেনসিওর আগে। ওকে ঠিক আছে। আর এছাড়া মানে সোফার আমাদের যে সিজনে এতক্ষণ পর্যন্ত এই পর্যন্ত আমরা যেটা দেখেছি, মানে হোয়াট ডু থিঙ্ক মানে আমাদের আসলে রোনালদো চলে যাওয়ার পরে কিন্তু আমাদের স্কোরিং এর ক্ষেত্রে আমরা বেশ একটা ডিফিকাল্টি ফেস করেছি। তারপরেও কিন্তু সিজনে আমরা বার্সার সাথে নেক টু নেক করেছি, ইনফ্যাক্ট আমরা একটা এল ক্লাসিকো লাস্টে জিতলাম। তো এখন পর্যন্ত সিজন এই পর্যন্ত যতটুকু হয়েছে, সিজন খেলা দেখে কি মনে হয়েছে সোফার? রোমান ভাই বলেন। আসলে ক্রিস্টিয়ানো রোনালদো এমন একটা প্লেয়ার যে সিজনে 50টা করে গোল করতো। এমন একটা প্লেয়ার চলে যাওয়া, তার শূন্যস্থান পূরণ করা সহজ না। কখনো পূরণ হবে কিনা তাও সন্দেহ আছে কোনো একটা সিঙ্গেল প্লেয়ার দিয়ে। তো এখন তার কাজটা একাধিক প্লেয়ারকে দিয়ে করানো লাগবে আর কি। সেক্ষেত্রে এখন আমরা যে সিচুয়েশনে আছি, এখন পর্যন্ত আমাদের মনে হয় লিগে টপ স্কোরার হচ্ছে বেনজিমা, 14 গোল করছে খুব সম্ভবত বা এরকম কিছু। আর তো আর সেকেন্ড হাইস্ট স্কোরার কে? র্যামোস বা র্যামোসই বলতে হয়। 4 গোল 2 গোল 3 গোল এরকম করে আর কি, গোলও তো নাই। হ্যাঁ, তো এখন
হ্যাজার্ড যেহেতু ফিরে আসছে, হ্যাজার্ড চেলসিতে খুব একটা গোল করতো না, মানে ওরকম যে সিজনে সে 20, 25, 30টা করে গোল করবে প্রতি সিজনে এভারেজ, ওরকম কিন্তু না। তো হ্যাজার্ডের কাছ থেকে যদি আমরা আশা করি যে সে ক্রিস্টিয়ানোর ডাইরেক্ট রিপ্লেসমেন্ট হবে, সে 40-50টা করে প্রতি সিজন গোল করে মানে করবে, এটা আসলে আশা করা উচিত হবে না। তো এখন পর্যন্ত যে অবস্থা, আমাদের স্কোরার বলতে গেলে ওই সেই বেনজিমাই। আর হ্যাঁ, বেল যদি ঠিকমতো খেলতে পারে সে করবে, আর নয়তো ওই মিডফিল্ডার ডিফেন্ডাররা মিলে আর কি মিলে ঝুলেই শেষ করা লাগবে। আর হ্যাঁ ভিনিসিয়াসও সমস্যা করতেছে, সরি Boring. ভিনিসিয়াসও টাইম পাচ্ছে না। হ্যাঁ, জোভিচও তো ইনজুরির কারণে খেলতে পারতেছে না। আর দেখা যাক সামনে কি হয়। এখন এমন একটা সময় চলতেছে প্যান্ডেমিকের মধ্যে, ট্রান্সফার প্ল্যান গুলো তো সব মাটি হয়ে গেল আর কি। আমরা তো ভাবছিলাম হয়তো এমবাপ্পের জন্য ট্রাই করবে বা কিছু, এখন যে একটা সিচুয়েশন, এর মধ্যে কি হয় দেখা যাক। আচ্ছা, তো এর বাইরে যদি আমরা একটু টিম রিভিউ করি, মানে এখন মানে স্টিল আমরা যে ফাইটে আছি কিংবা এখন পর্যন্ত সিজনে মানে ফাইট আছি কি, মানে আমরা কিন্তু ভালোই খেলছি। মাঝখানে একটা আমরা ট্রফিও জিতলাম, যেটা স্পেনিশ সুপার কাপ। তো মানে এইটার আমাদের স্ট্রেংথটা কি সিজন চিন্তা করি, মিডফিল্ড ডিফেন্স। আমি এটা শিওর যে আমরা সবাই এগ্রি করবো যে আমাদের ফরওয়ার্ডকে আমরা কখনোই বলতে পারি না আমাদের স্ট্রেংথ কোনটা। তো আপনার ওই জায়গা থেকে স্ট্রেংথটা কোনটা মনে হচ্ছে? এখন বর্তমান সিচুয়েশনে আমরা মানে ক্রিস্টিয়ানো গেল, সেকেন্ড সিজন চলতেছে আমাদের। তো ফার্স্ট সিজনে যেটা আমরা মোটামুটি ভালোভাবেই বুঝছি যে মানে আমাদের ল্যাকিংটা কোন জায়গায়। এখন সেকেন্ড সিজনে এসে মোটামুটি সবাই টিম হিসেবে কন্ট্রিবিউট করতেছে, টিম হিসেবেই খেলতেছে। এখন ওই ক্ষেত্রে গিয়ে গিয়ে আমরা এই পর্যন্ত যে আসতে পারছি, এটা শুধুমাত্র টিম কন্ট্রিবিউশনের কারণে, মানে কোনো সিঙ্গেল প্লেয়ারের উপর আমরা নির্ভর করি নাই। আর আবার হচ্ছে এমন যে অন্যান্য সময় দেখা যাচ্ছে ক্রিটিক্যাল সিচুয়েশনে ক্রিস্টিয়ানো একটা গোল করে টিমকে জিতিয়ে দিল, মানে আউট অফ নো হয়। কিন্তু এখন ওইরকম সিচুয়েশনে কিন্তু খুব একটা পার পাচ্ছি না, কারণ অনেকগুলো ম্যাচে আমরা কোনো গোলই করতে পারি নাই। তারপরেও চলতেছে আর কি, এখন দেখা যাক কি করে সামনে। এখন যেহেতু হ্যাজার্ড আসছে, আর আমাদের ইনজুরি প্রবলেমও ছিল, হ্যাজার্ড ছিল না অনেকদিন, তারপর অ্যাসেন্সিও তো নাই, ইসকেও খেলার মধ্যে ছিল না, সব মিলে আর কি। এখন দেখা যাক এই এখন যেহেতু হ্যাজার্ড আসছে, অ্যাসেন্সিও আসছে, আশা করি আমাদের গোল রেশিও কিছুটা বাড়বে। হ্যাঁ ডেফিনেটলি, ইস্তি বলতেছিল না, এটা সাপে বড়ই হয়েছে আমাদের জন্য। আসলে তখন সিজনটা যদি ওভাবে চলতো হয়তো অনেক কিছুই ঠিকমতো হতো না। ইটস এ বিগ বিগ ফেভার যে অ্যাসেন্সিও হ্যাজার্ড দুজনই ব্যাক করছে, কি দুজন প্লেয়ার। আচ্ছা, মানে তো ওভারঅল কিছু প্লেয়ার ভালো খেলছিল, আর কেউ কেউ হচ্ছে ব্যাক করেছে। তো মানে ফর রেস্ট অফ দ্য সিজন আপনার কি মনে হয়, যদি আমরা সিজন লিগ জিততে চাই, ইনশাআল্লাহ হোপফুলি জিতবো, তো লিগ যদি জিততে চাই মানে হু উইল বি দ্য মোস্ট ইম্প্যাক্ট প্লেয়ার, আমাদের ইম্প্যাক্ট মানে যেটা আমাদের রোনালদো ছিল সবসময়, কিংবা এখন বার্সেলোনার জন্য টিম মেসি। তো আমাদের আসলে যতই বলি টিম গেম, একজন ইম্প্যাক্ট প্লেয়ার কিন্তু লাগে। তো আমি এই কোশ্চেনটা তিনজনের জন্যই রাখবো। তো সিফাত ভাই যদি শুরু করেন, ইম্প্যাক্ট প্লেয়ার মনে হচ্ছে কি হবে বাকি টাইমে? আমাদের আসলে এই সিজনে যদি আমরা লা লিগার চেষ্টা করি, আই গেস যে রামোস অলওয়েজ লিড করবে, বাট ওকে, রামোস সবসময় তার ফুল এফোর্ট দিয়ে খেলে। বাট আই থিঙ্ক যে হাজার যদি তার কমপ্লিট খেলা দিতে পারে, যা ফুল পটেনশিয়াল, সে আসলে ইম্প্যাক্ট ফেলবে এবং আমরা ইনশাল্লাহ লা লিগা জিতবো। ওকে। আর শাকিল ভাই? আমি আসলে ইম্প্যাক্ট প্লেয়ার বলতে ভাই তানভীর ভাই যেটা বলতেছিল যে মাদ্রিদ এখন আর আগের মতো সিচুয়েশনে নাই যে 2-3 জন প্লেয়ার খেলে হয়তো কিছু একটা বের করে আনবে। আমরা এমন একটা জায়গায় চলে গেছি, এখন আমাদের 3টা দম্ভ আছে টিমে আমার পার্সোনালি যেটা মনে হয়। একটা রামোস হ্যাজ টু বি অ্যাট লিস্ট ওর স্বাভাবিক খেলাটা ওকে খেলতে হবে। ক্যাসামিরো ইজ ভেরি ক্রুশাল ফর আস। ওর আসলে তো কোনো বিকল্প নাই। ও যদি একটা খারাপ গেম খেলে দেখা যায় যে আমরা অনেকটুকু পিছিয়ে যাই। প্লাস হচ্ছে যেটা বললো যে হ্যাজার্ড এখন যেহেতু ফিট, হি উইল বি আওয়ার মোস্ট ইম্প্যাক্টেড প্লেয়ার, বাট তার সাথে সাপোর্টে আমার ডেফিনেটলি আমার ক্যাসেমিরো এবং রামোসকে খুব ভালো খেলতে হবে।
আচ্ছা, নিপু ভাই আমাদেরকে জানিয়েছে ও মানে অ্যাকর্ডিং টু হিম আমাদের ইন্টারপ্লেয়ার হবে বেনজেমা, ঠিক আছে? তো বেনজেমা। রোহন ভাই এটার আপনি এগ্রি করেন নাকি সেটাও জানাবেন, প্লাস হচ্ছে আপনার মতামত আপনি জানাবেন। এখন পর্যন্ত টিমের হাইয়েস্ট স্কোরার এই সিজনে বেনজেমা, সো অবশ্যই বেনজেমা। আর কি, হ্যাঁ সামনে দেখা যাক হ্যাজার্ড কিরকম করে বা বেল কি করতে পারে, স্কোয়ার সেন্সি ওরা কি করতে পারে, ওটা পরে দেখা যাবে, কিন্তু এখন পর্যন্ত বেনজেমা। আর লিগের ব্যাপারে যেটা বলতেছিলাম আমি, যে একে তো প্রায় 3 মাস পর খেলা শুরু হচ্ছে, তার উপর প্রত্যেক সপ্তাহে 2টা করে ম্যাচ। এটা প্লেয়ারদের জন্য মানে মারাত্মক একটা ইস্যু, ফিটনেস ইস্যু অনেক বড় একটা ইস্যু হয়ে দাঁড়াবে এই ক্ষেত্রে। এখন যার স্কোয়াড ডেপথ ভালো থাকবে, যারা মানে রোটেট করে ভালো খেলতে পারবে, তাদের ফেভারে যাবে লিগটা আমার মনে হচ্ছে। কারণ 11 ম্যাচ বাকি, আমাদের আর বার্সার পার্থক্য হচ্ছে 2 পয়েন্টের, মানে এক ম্যাচের ব্যাপার। একটা ম্যাচ, হ্যাঁ এক ম্যাচ যদি বার্সা ড্র করে, স্লিপ করে, তাহলে আমরা লেভেলে চলে আসবো। আর হেড টু হেডে আমরা যেহেতু আগে আছি, তো মাদ্রিদের ফেভারে থাকবে, কিন্তু এর মানে এই না যে মাদ্রিদ বাকি 11 ম্যাচই জিততে পারবে। রোটেশনের উপর অনেক কিছু ডিপেন্ড করবে, সো দেখা যাক, এটা যে কেউ জিততে পারে, বার্সা, মাদ্রিদ। আবার এই যে 5টা সাবস্টিটিউশনের রুলটাও খুবই ইন্টারেস্টিং হবে, মানে কে কিভাবে ইউজ করতেছে খুবই ক্রুশাল হবে। তো আমি এটাই চিন্তা করছিলাম, মানে আমার নেক্সট কোশ্চেনটা এটাই হতো যে গিভেন দ্যাট আমরা আসলে খুব একটা মানে টাইট একটা স্কেজুলের মধ্যে সিজনটা শেষ হবে, তো এটা ডেফিনেটলি আমার মনে হয় ওই টিমটাই সবচেয়ে বেশি এই জায়গা থেকে একটা হেডস আপ পাবে যাদের টিম ডেপথ অনেক বেশি। তো আমি একটু ডেপথ নিয়ে কথা বলতাম যে ওভারঅল আমাদের টিমের ডেপথ কি মনে হচ্ছে, যে কেমন প্লেয়ার আছে? অলরেডি আমরা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্লেয়ার আমাদের অল্টারনেটিভ চলে গেছে, রাইট ব্যাক। মানে আমি জানি না আসলে রাইট ব্যাক আমরা কেন একটা অল্টারনেটিভ ছেড়ে দিচ্ছি। এরপরে নাচোকে চিন্তা করা হইলো, নাচো ইনজুর হয়ে গেছে। এখন দেখলাম যে বাস্কেসকে হচ্ছে ওই জায়গায় মানে ট্রাই করার প্ল্যান করছে আর কি জিদান। তো মানে টিম ডেপথ নিয়ে কি মনে হচ্ছে যে ওভারঅল আমাদের কেমন প্লেয়ার অল্টারনেটিভ সবকিছু মিলে আছে? আমরা দুইটা জায়গাতে খুবই ভালনারেবল। এক হচ্ছে আমাদের আবার আগের কথা, যে ক্যাসামিরোর কোনো ব্যাকআপ নাই, ওখানে ভেলভার্দে খেলতে পারে, বাট হ্যাঁ ডিফারেন্ট। তারপর হচ্ছে ডিফেন্সে আমাদের কোনো ইয়া নাই, মানে বেসিক্যালি কোনো ব্যাকআপই নাই বলতে গেলে। সো আইদার ভেরানো যদি ইনজুর্ড হয় বা রামোসও যদি কেউ ইনজুর্ড হয়, ইটস গোইং টু বি ভেরি খুবই একটা ডিজাস্টার অবস্থা হবে। আর আমি যে বলবো যে ফ্রন্টে যে আমাদের খুব বেশি অপশন আছে, জিনিসটা তাও না। ফ্রন্টে আমাদের অ্যাটলিস্ট হ্যাজার্ড এবং বেনজেমাকে আমাদের কন্টিনিউয়াসলি আমাদের পেতে হবে। এই দুজন যদি থাকে, বাকি একটা হয়তো আমরা ম্যানেজ করতে পারবো। আমাদের বেশ কিছু প্লেয়ার আছে যাদেরকে আমরা ইউজ করতে পারবো। জেমস এসে খেলতে পারবে, ইসকো এসে খেলতে পারবে, বা ভিনিসিয়াস এসে পূরণ করতে পারবে জায়গাগুলা। বাট আমরা বেশ সাফার করব ডিফেন্সে ফার্স্ট এবং মিডফিল্ডেও ডেফিনেটলি। আচ্ছা, তো এছাড়া মানে আমি একটু ফ্রন্ট থ্রি নিয়ে কথা বলি। ফ্রন্ট থ্রিতে একসময় আমাদের প্রচুর অপশন ছিল, ইভেন মানে স্ট্রাইকিং এ যদি বলি, কিংবা আমাদের রাইট উইং লেফট উইং সবকিছু মিলে। বাট এখন কি আমার মনে হয় আস্তে আস্তে অপশন কমে গেছে, নাকি যারা আছে আসলে তারা ভালো খেলতে পারছে? ডেফিনেটলি আমরা আসলে এটা অস্বীকার করার কোনো কারণ নাই যে লুকা ইয়োভিচ সোফার বেশ ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স দিয়েছে, বা মারিয়ানো ডিয়াজও নট সামওয়ান যে তার উপর আমরা রিলাই করতে পারি। হ্যাঁ, আর এছাড়াও বাকিরা যে খুব বেশি ভালো খেলছে তা না। তো মানে গিভেন দ্য রিসোর্সেস উই হ্যাভ, মানে আপনার কি মনে হয় যে আমি এই কোশ্চেনটা মানে ইভেন লাইক আমি যারা দেখছে লাইভটা তাদের কাছেও করবো যে আমাদের কনস্ট্যান্ট মানে ডেফিনেটলি অনেক চেঞ্জ হবে, অনেক রোটেশন হবে, বাট কনস্ট্যান্ট ফ্রন্ট থ্রি যদি আমরা চিন্তা করি, মানে সেটা কি হওয়া উচিত? মানে ওয়ান বাই ওয়ান ডেজ আমার চিন্তায় যদি বেল ফিট থাকে, ওকে, obviously given the condition, বেল, বেনজেমা, হ্যাজার্ড, এটা বেস্ট আর কি হয় যদি তিনজনই ফুল পারফর্ম করে। ওকে, দেন এগেইন বেল নিয়ে আমাদের ইস্যু আছে, বা যেটা বেলকে প্রেফার করে না মাঝে মধ্যে, বা ইনজুর্ড থাকে। এই সমস্যাটা আমাদের মেইন সমস্যা, কিন্তু রাইট সাইডে রাইট উইং নিয়ে সমস্যা। এক্স্যাক্টলি। মানে লাস্টে কিন্তু ইভেন লেফটে মানে যখন ছিল না, হ্যাজার্ড ছিল না, এরপরও কিন্তু দেখা গেছে যে ভিনিসিয়াস কিন্তু ভালোই পারফর্ম করছে। হ্যাঁ, ভালো পারফর্ম করছে। সবকিছু মিলে ভিনিসিয়াসের গেম খুব একটা খারাপ ছিল না। তো
রাইটে একটা বেশ ডিফিকাল্টি হয়তো আসবে। তো এখানে আবার এসেনসিও যেহেতু এসেছে, আমরা হয়তো সেই জায়গা থেকে একটা অ্যাডভান্টেজ পেতে পারি। ওকে, রোমান ভাই তারপর চলে গেছে আমাদের মধ্যে, আমরা অপেক্ষা করছি রোমান ভাই আবার ব্যাক করবে। তো শাকিল ভাই এর মধ্যে যদি আপনি বলেন যে আপনার ফ্রন্ট কি হবে? মানে বেসিক্যালি হচ্ছে ওই এগেইন বেল যদি ফিট থাকে, অ্যাট লিস্ট ফিট থাকলে আই উড প্রেফার যে বেল, বেনজেমা, হ্যাজার্ড খেলবে। এবং মানে লাস্ট প্রিভিয়াস কিছু পারফরমেন্স দেখার যদি দেখি, ওখানেও কিন্তু বেলের পারফরমেন্সও বেশ ভালো একটা ডিপ হয়েছে। তো সো ওই জায়গাটায় বলবো যে আই উড প্রেফার অ্যাসেনসিওকে কয়েকটা ম্যাচ দেখা উচিত, যে মানে কতটুকু ফিটনেস নিয়ে ফিরতে পারছে। আইদার ইটস গোইং টু বি হ্যাজার্ড, বেনজেমা, বেল, অথবা হ্যাজার্ড, বেনজেমা, অ্যাসেনসিও। ওকে, রোমান ভাই আপনার ফ্রন্ট থ্রি কোনটা? আসলে যেটা বললাম যে ফিক্সড ফ্রন্ট থ্রি তো এখন পসিবল না, সপ্তাহে তুমি 2টা ম্যাচ কিভাবে খেলবে ফিক্সড টিম রেখে। এখন বিগ ম্যাচের ক্ষেত্রে আমি প্রেফার করব হ্যাজার্ড, বেনজিমা আর ইসকো, সরি বেল না, শাকিল। না কোনো সমস্যা নেই। না, আমি কি ইসকোকে নিয়ে কিন্তু ডিসকাশন হওয়া উচিত। আমরা সবসময় ইসকোকে লাইক আমরা সবসময় একটা সিজনে একটা টাইম চলে আসে, আমরা ভাবি যে না ইসকো মনে হয় এটাই বার্না করতে লাস্ট সিজন, মোটামুটি ইসকো চলে যাবে। বাট কেন জানি ওই সময় ইসকো একটা ম্যাজিক্যাল পারফরমেন্স আমরা দেখতে পাই। 27, 16, 28, 17 এর যে সিজনটা ছিল, লাস্ট দিকে কিন্তু ইসকো বেশ কিছু ম্যাচ ভালো খেলছিল আমাদের, সরি আমাদের টিম, মানে আমাদের জন্য। তো ওভারঅল ইসকোর ইউজটা আমাদের চিন্তা করতে হবে। এবং আমার মনে হয় জিদান এই ম্যাচগুলোতে কিংবা এই ম্যাচগুলোতে ইসকোর উপর বেশ রিলাই করে, এবং হি পেইড অফ অ্যাজ ওয়েল। মানে যদি বলি যে সে ভালো খেলতে পারে না তাও না, ইভেন আমাদের দুইটা ইউসিএল ফাইনাল কিন্তু ইসকো স্টার্ট করেছে, বেলকে সাব বেঞ্চে বসিয়ে রেখে। তো ডেফিনেটলি ইসকোর ইম্প্যাক্টের কথা আমাদেরকে চিন্তা করা হবে। বাট আমি আমারটাও জানিয়ে দিই, আমি আসলে পপুলার চয়েসে যাব, হ্যাজার্ড, বেনজেমা এন্ড বেল। বাট আমি ডেফিনেটলি ইসকোকে কিভাবে ইউজ করা যায় কিংবা ইসকোর ইম্প্যাক্টের কথা হয়তো মাথায় রাখতে হবে। তো দেখা যাক, এটা আসলে জিদানি বেটার বলতে পারে। আচ্ছা, নিপু ভাই আরেকটা কোয়েশ্চেন করেছে যে লেফট ব্যাক হিসেবে আমরা এখন কাকে প্রেফার করব, মার্সেলো আর মেন্ডি? বিগ ম্যাচে মেন্ডি, আর মানে গোল যখন বেশি দরকার তখন মার্সেলো। আচ্ছা, আমিও সেম আই উড প্রেফার মেন্ডি টু ডেভেলপ মোর। মেন্ডির এখন আসলে কিছু ম্যাচ খেলা উচিত নিজের ডেভেলপ করার জন্য। আমারও তাই মনে হয়, হয়তো। আচ্ছা, তো ফাইনালি আমরা আসলে ডিসকাশনটা মানে আর বেশি দূর হয়তো নিব না। যদি আরো কারো কোনো কোশ্চেন থাকে সেটা নিয়ে কথা বলতে হবে। আচ্ছা, ভালভার্দে কি নিয়ে একটু কথা মানে সবাই শুনতে যাচ্ছে যে মানে এই টিমে ভালভার্দের ইম্প্যাক্ট কতটুকু, কিংবা আমার মনে হয় আমাদের বেস্ট ফাইন্ড ছিল এই সিজনে ভালভার্দে, কারণ খুব সারপ্রাইজিংলি বেশ ভালো খেলেছে। তো ওকে নিয়ে একটু কথা বলা দরকার যে রেস্ট অফ দ্য সিজন ভালভার্দে কতটুকু ইম্প্যাক্ট হতে পারে ফর আস। আসলে মার্কাস লরেন্তে আর সেবায়াসকে যখন সেল করে দিল প্লাস লোনে পাঠালো, মানে আমি অনেক শক হয়েছি পার্সোনালি। ইভেন সিফাত নির্ঝরদের সাথে আলাপ করছিলাম যে এটা কি করলো, মানে কোথায় মানে কি না কি ভালভার্দে একটাকে রেখে দিয়েছে আর লরেন থেকে ছেড়ে দিয়েছে, তাও অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে। সেখানে ওয়ান অফ দ্য মানে লরেন তো মানে খুবই ভালো খেলতেছিল আর কি, মানে তার ইয়েতে। সো অনেক অবাক হয়েছিলাম, কিন্তু যখন ভালভার্দে শুরু করছে খেলা, এখন তো আমার এরপরে যখন পগবা বা ডিবিকের কথা বলতো, তখন তো আমাদের দরকারই নাই, ওদের ভালভার্দে আছে, ইনশাআল্লাহ সমস্যা নেই। মানে আমার মনে হয় আমার নট অনলি দ্যাট, আমার রিয়াল মাদ্রিদও কিন্তু পগবাকে কেনার ব্যাপারে ইন্টারেস্ট শো করছিল এক সময়। এখন নাই, হ্যাঁ, সম্ভবত ভালভার্দের পারফরম্যান্সের কারণেই। আচ্ছা, সিফাত ভাইয়ের কাছে কোশ্চেন করেছে সাকিব মাহমুদ যে 5 সাব রুলটা কতটা হেল্প করবে অ্যাসেনসিও, ইসকো, রড্রিগো, ব্রাহিম কিংবা ইউভিচকে ইউজ করার ক্ষেত্রে। এখন 5 সাবের ইসকো, যেহেতু জিদান ইসকোকে ফেভার করে, ইসকো বেসিক্যালি স্টার্টিং লাইনআপেই থাকার কথা নেক্সট টাইম। আই গেস ও চান্স এমনিই ভালো পাবে। বাট বাকি যে ইয়াং প্লেয়ার আমাদের, যেমন রড্রিগো আজকে স্টার্ট করবে,
আই গেস যে ওরা যথেষ্ট টাইম পাবে নিজেদের প্রুভ করার জন্য। যেমন জবিস এখনো মাদ্রিদে নেমে এখনো ভালো পারফর্ম করতে পারেনি, বলতে পারি না যে খুব ভালো পারফর্ম করছে সে। সো আই গেস যে এই সিজনের এই রেস্ট অফ দ্য ম্যাচ গুলাতে জবিস টাইম পাবে এবং জিদান তাদের প্রপার ইউটিলাইজ করবে। আগে সেই ইনজুরি থেকে ফিরুক। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে আমাদের জন্য সবচেয়ে ব্যাড নিউজ হচ্ছে যে নাচো, দিয়াজ এবং ইউকের ইনজুরি, এবং সবচেয়ে স্যাড হচ্ছে যে এক পজিশনের দুজন প্লেয়ার হচ্ছে ইনজুরি দেখা যাচ্ছে। হুম। আচ্ছা, আমরা এখন একটু তাড়াতাড়ি র্যাপ করবো। তো কালকে বার্সেলোনা খেলা কি আমরা দেখছি কেউ, মানে কিংবা কিছুটা দেখছি, প্রথম মনে হয় 20 মিনিট দেখছি, এবং আমি আই এম রিয়েলি ইমপ্রেসড আমাদের কুবোর খেলা দেখে। মানে মাশাআল্লাহ, মানে রাইট সাইড থেকে 2-3টা টান যে দিছে, মানে সলিড ছিল পুরো একদম। হ্যাঁ, আমার কাছেও, মানে আমি ওইটা দেখার জন্য বসছিলাম, বাট যখন ফার্স্ট হাফে 2 গোল হয়ে গেল তারপর ভালো লাগে না এই খেলাটা দেখতে। তো মানে মেসি ইজ ইন গুড শেপ, এটা সত্য কথা। মানে মেসিকে মনে হয়েছে বেস্ট, লাইক মেসিকে দেখে আমার যেটা মনে হয়েছে যে আমাদের টিমটা, মানে বেল শুনতে পারছি যে বেল নাকি বেশ ভালো প্র্যাকটিসে নাকি বেশ ভালো পারফর্ম করছে কিংবা ম্যাচগুলোতে প্র্যাকটিসে। তো আই হোপ আমাদের প্লেয়াররাও সেম পারফরমেন্স দিতে পারবে। তো লাস্ট কোশ্চেন, মানে লাস্ট অ্যাকচুয়ালি প্রেডিকশন জানতে চাই, আজকে কি স্কোর হতে পারে রিয়াল মাদ্রিদ ভার্সেস এইবার, এবং কে গোল দিবে? আমি প্রেডিকশনে যাব না, জিতলেই খুশি আলহামদুলিল্লাহ। না, আই থিংক 2-0 হবে, 2-0 ফর মাদ্রিদ 2-0 ফর মাদ্রিদ। সিফাত ভাই? ইনশাআল্লাহ। আমিও প্রেডিকশনে যাব না, অ্যাজ উই নো যে আমাদের গ্রুপে প্রেডিকশন ব্যান। আচ্ছা, তো আমার কোনো প্রেডিকশন নাই, বাট সরি, আমার প্রেডিকশন ডেফিনেটলি আছে, ডেফিনেটলি চাই জিতুক। আমি আই এম হোপিং ফর আ 3-0, দেখা যাক। আই হোপ হ্যাজার্ড আজকে একটা গোল দিবে। আমি জাস্ট এটা চাই হ্যাজার্ড একটা গোল দেখ, কারণ ফার্স্ট ম্যাচে আজকে একটা গোল দিয়ে ফেললে প্রচুর কনফিডেন্স পেয়ে যাবে, যেটা রেস্ট অফ দ্য সিজন আমাদের অনেক হেল্প করবে হয়তো। যাই হোক, আমরা প্রায় শেষ, আমরা এখনই শুরু করব। তন্ময় ভাই হচ্ছে আমাদেরকে একটা প্রেডিকশন দিয়েছে, 3-1 হবে, হ্যাজার্ড ব্রেস এন্ড আই হোপ সমান হপফুল। আই হোপ এটাই হবে। তো আচ্ছা, একটা ইন্টারেস্টিং ডিসকাশন দিয়ে শেষ করি। হু উইল কাম ইন নেক্সট সিজন, মানে আমাদের নেক্সট সিজনে কে হবে, ফয়সাল ভাই জানতে চেয়েছে। তো আপনাদের কি মনে হয় যে মানে কাকে আমাদের টার্গেট করা উচিত? যদি একজন আমরা পেয়ে একজনের করে নাম বলি, রোমান ভাই। এমবাপ্পে, টার্গেট তো এমবাপ্পে। এখন এই সিচুয়েশনে যেখানে সব ক্লাবই লসের মুখোমুখি, আমরা মনে হয় ব্রেক ইভেনে আছি। তো এত বিগ সাইনিং করতে পারবে কিনা বা কি আছে বিষয় সবকিছু দেখা লাগবে। টার্গেট খুব সম্ভবত মাদ্রিদ বোর্ডেরও এমবাপ্পেই। ওকে, শাকিল ভাই? নেক্সট সিজন হলে হ্যালান্ড, একদম মানে উইদাউট এনি ডাউট হ্যালান্ড। সিফাত ভাই? দুজনে যে টার্গেট বললো, টার্গেট ঠিক আছে, কিন্তু আই গেস যে এই সিচুয়েশনে এই দুজনে এই বিগ ট্রান্সফার গুলো হবে না। হ্যাঁ, হবে না। ছোটখাটো দুই একটা ট্রান্সফার রিপ্লেসমেন্ট করতে পারে। আচ্ছা, কামাভিগনার নাম শোনা যাচ্ছে, ভ্যান্ডিভিক প্রবাবলি না আর আসবে। তো দেখা যাক কি হয়। আমাদের হচ্ছে মেইনলি আমার মনে হয় যে 3টা জায়গায় আমরা এখনো মানে ওই ল্যাক, যে রাইট উইংটা ক্যাসেমিরোর একটা ব্যাকআপ লাগবে আমাদের, আর রামোসের অলমোস্ট বয়স হয়ে আসছে, ওর একটা আমাদের অপশন আমাদের লাগবেই, এটা ফরজ হয়ে গেছে আর কি। ওকে, ঠিক আছে। তো একটা সিভি আমাদের দরকার, আসলে এটা আমার নিজেরও মনে হয়। ওকে, তো আমরা আজকে শেষ করি। কারো যদি মানে আমরা হয়তো আর কোনো কোশ্চেন আমরা এখন দিয়ে করতে পারবো না, অ্যাড্রেস করতে পারবো না। সো ডেফিনেটলি ইট ওয়াজ এ গুড ডিসকাশন। থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং। যারা কষ্ট করে লাইভটা দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি লাইভটা দেখার জন্য। আসলে আমরা বুঝি না এতজন দেখবে, হচ্ছে হয়তো আমরাই দেখবো আর কেউ হয়তো পার্টিসিপেট করবে না। তো সবাই বেশ পার্টিসিপেশন দেখতে পেয়েছি, কমেন্ট করেছেন, কোশ্চেন করেছেন। সবার কোশ্চেনের অ্যাড্রেস করা সম্ভব হয়নি সময় স্বল্পতার কারণে। আই হোপ প্রোগ্রামটা সবার ভালো লেগেছে। কেমন লেগেছে সেটা জানান, এটার উপর ডিপেন্ড করে আমরা নেক্সট কোনো এরকম ডিসকাশন করবো নাকি।
সো থ্যাংক ইউ না আবার আমরা সবাই ইনশাআল্লাহ পারপাসফুল ডিসকাশন হবে নেক্সট যদি হয় ইনশাআল্লাহ আরো ইনশাআল্লাহ আরো আরো better ডিসকাশন ইনশাআল্লাহ আমরা ট্রাই করব। ইনশাআল্লাহ। আচ্ছা রোমান ভাই তো ডেফিনেটলি ভয়টা ভেঙে গেছে রোমান ভাই তো বলতেছিল যে না 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 এটা আমার প্রথম, আমি কখনো লাইভে আসি নাই, কারণ আমি ওদের সাথে গ্রুপ ভিডিও চ্যাটও আসতে চাই নাই, সিফাত জোর করে করে তারপর। আই হোপ নেক্সট সেশন গুলো খুব ভালো হবে, আমরা ম্যাচ জিতে পরে সেশনটাতে আসবো। আচ্ছা যাই হোক আজকে খেলা হবে আর 20 মিনিট পর খেলা তো দেখা হবে সবার সাথে। তো আপাতত আজকে বিদায় নিচ্ছি, গুড বাই এভরিওয়ান, দেখা হবে। সবাই ভালো সালাম থাকবেন। মাদ্রিদ। সালাম মাদ্রিদ। আল্লাহ মাদ্রিদ।